আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, জামাত এবং বিএনপির সম্পর্ক এখন কেমন? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে উভয় দলের মধ্যে দাকুমড়ার সম্পর্ক। বিএনপির যারা শীর্ষ নেতৃত্ব তারা জামাতকে লক্ষ্য করে নানা রকম বক্তব্য দিচ্ছে। এটা গুপ্ত দল, স্বাধীনতা বিরোধী ইত্যাদি ইত্যাদি নানা রকম ট্যাগ। বিভিন্ন জায়গাতে বিচ্ছিন্নভাবে কিছু মারামারি হচ্ছে, স্বার্থের সংঘাত হচ্ছে। জামাত অনেকগুলো বিষয় নিয়ে বিএনপির সঙ্গে সরাসরি কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্টে যাচ্ছে না, কিন্তু বিএনপির বিরুদ্ধে সংসদে এবং সংসদের বাইরে আন্দোলন এবং লড়াই সংগ্রাম করার জন্য তারা প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে। দিব্য দৃষ্টিতে মানে দিনের আলোকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হলো যে কতগুলো বিষয় নিয়ে বিএনপির সঙ্গে জামাতের এবং বিএনপির সঙ্গে এনসিপির অথবা বিএনপির সঙ্গে জামাতের যে 11 দলীয় জোট সেই জোটের কতগুলো মৌলিক মতপার্থক্য দেখা দিয়েছে। জামাত ইতিমধ্যে যে কাজটি করেছে, বিএনপির অত্যন্ত তুখোড় এবং বিএনপির নিউক্লিয়াসের যারা একসময় ছিলেন সেই সমস্ত অনেক মানুষকে তারা নিজেদের দলে নিয়ে নিয়েছেন এবং অনেককে তারা পাইপলাইনে রেখেছেন যারা বিএনপির কলিজার খবর জানে, এবং তারা যদি বিএনপি সম্পর্কে কথা বলেন তাহলে সেই কথার কাউন্টার জবাব দেওয়ার মতো লোক এখনো পর্যন্ত বিএনপিতে নাই। এবং ইতিমধ্যে জামাত মেজর আক্তার এবং কর্নেল অলি, এই দুজন বীরুত্তম, এই দুজন মানুষকে তাদের দলের মধ্যে নিয়ে বিএনপির বিরুদ্ধে যে সকল কথা আলটিমেটলি মার্কেটে ছেড়ে দিয়েছে, তাতে করে বিএনপির যে মৌলিক যে জায়গা সেই মৌলিক জায়গাতে আঘাত পড়েছে। কর্নেল অলি যে কথাগুলো বলেছেন, যেটা বিএনপির যে কোনো মানুষের গোস্বা হবে। কর্নেল অলি বলেছেন যে হি ইজ দ্য ফার্স্ট ম্যান, সেনাবাহিনীর পক্ষ থেকে যে প্রথম বলেছিল আই রিভোল্ট বা উই রিভোল্ট, আমি প্রথম 25 তারিখ রাতে ফার্স্ট বিদ্রোহ করেছিলাম। 2 নম্বর হলো আমি প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতা ঘোষণা করেছেন এই বক্তব্যটি জিয়াউর রহমানের কাছে আমি বলেছিলাম। 3 নম্বর লেফটেন্যান্ট কর্নেল জানজোয়ার নির্দেশে, যার ব্যাটালিয়ন কমান্ডার ছিলেন মানে জিয়াউর রহমানের, তো সেই জানজোয়ার নির্দেশে তিনি সোয়াত নামক জাহাজ থেকে অস্ত্র খালাস করতে যাচ্ছিলেন, যে অস্ত্র দিয়ে বাঙালির উপরে অত্যাচার চালানো হবে, যুদ্ধকালীন সময় বাঙালিকে মারা হবে, সেই অস্ত্র খালাস করার দায়িত্ব ছিল জিয়াউর রহমানের। এটা নিয়ে আওয়ামী লীগের লোকজন ঠাট্টা করে, তারা বলে যে জানজোয়া জিয়াউর রহমানকে পাঠিয়েছেন, এই কারণ হলো জানজোয়ার সঙ্গে জিয়াউর রহমানের সম্পর্কটা এত বিশ্বস্ত ছিল যে তিনি কোনো পাকিস্তানি কর্মকর্তাকে না পাঠিয়ে বাংলাদেশে মানে তার যে সবচেয়ে বিশ্বস্ত লোক জিয়াউর রহমান তাকে তিনি পাঠিয়েছেন। এবং জিয়াউর রহমান কোনো রকম প্রশ্ন ছাড়া, তিনি কি জানতেন না যে এখানে অস্ত্র খালাস হচ্ছে এবং সেই অস্ত্র ওখানেই হবে, তিনি কোনো রকম প্রশ্ন ছাড়া তিনি সেই অস্ত্র খালাস করতে গেছেন। আর তিনি যখন যাচ্ছিলেন ঠিক সেই সময় মানে কর্নেল অলি তাকে ফেরান, তাকে বলেন যে আপনি যদি ওখানে যান ওখানে আপনাকে গুলি করে মেরে ফেলবে। কথা আরও আছে যে কথা কর্নেল অলি বলেননি, কিন্তু যেটা বলেছেন এতেই কিন্তু সর্বনাশ। এবং ওখান থেকে যাকে বলা হয় জিয়াউর রহমান আসেন, এসে তিনি সেই 27 তারিখে আবার ওই রিভোল্ট বলেন এবং জানজুয়াকে গৃহবন্দী করেন। এই হলো কাহিনী। এখন বিএনপি আগে থেকে বলে আসছে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান লাউ সালাম, এবং তাদের বক্তব্যটা এরকম, আওয়ামী লীগ কোনো ঘোষণা দেয়নি, বঙ্গবন্ধু কোনো ঘোষণা দেননি, কেউ কোনো ঘোষণা দেননি। 27 তারিখে হোক আর যেই তারিখে হোক জিয়াউর রহমান ফার্স্ট, তিনি ঘোষণা দিয়েছেন। দুটো ঘোষণা দিয়েছেন, প্রথম ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপ্রধান রূপে, সরকার প্রধান রূপে, আর দ্বিতীয়
ঘোষণা দিয়েছেন শেখ মুজিব বঙ্গবন্ধুর পক্ষে, কিন্তু তিনিই প্রথম দিয়েছেন। তারা যে কথা বলার চেষ্টা করছে যে জিয়াউর রহমানের সেই ভাষণে উজ্জীবিত হয়েই দেশ, জাতি, সামরিক বেসামরিক লোক তারা যুদ্ধ করেছে এবং সবাই ভরসা পেয়েছে। ঠিক এই মৌলিক জায়গাটিতে আওয়ামী লীগ যে আঘাত করার চেষ্টা করেছে, জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলেছে, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা, এগুলো আসলে বিএনপির আতে ঘা লাগেনি। কিন্তু কর্নেল ওলি এবং জামাত যখন প্ল্যাটফর্মে তারা ৩টি অকাট্য যুক্তি বলছে যে ২৫ তারিখে কর্নেল ওলি ফার্স্ট ম্যান, তারপরে তিনি ফার্স্ট ম্যান জিয়াউর রহমানকে জানিয়েছেন যে বঙ্গবন্ধু ভাষণ দিয়ে মানে স্বাধীনতা ঘোষণা করেছে, এই হয়েছে, আর থার্ড হলো তিনি তাকে প্রাণে বাঁচিয়েছেন। তো বুঝেন, এই কথা যখন শুনে বিএনপির লোক কলিজা ফেটে যায়, বুক ফেটে যায়, এবং এটা আমরা দৃশ্যমান দেখি বিএনপির সঙ্গে জামাতের এই বিরোধিতা শুরু হয়েছে। অন্যদিকে মেজর আক্তারের মতো মানুষ, একে তো মুক্তিযোদ্ধা, তারপরে খুব ড্যাশিং, তিনিও জামাতের পক্ষে যেভাবে ন্যারেটিভ তৈরি করছেন, যেভাবে বক্তব্য দিচ্ছেন, এবং তরুণ এমপি থেকে শুরু করে জামাতের তরুণ যারা নেতৃত্ব মুক্তিযুদ্ধ করেনি তাদেরকে ট্রেনিং দিচ্ছেন মেজর আক্তার, যা কিনা বিএনপির জন্য বুমেরাং। এবং এই দুজন ব্যক্তির সঙ্গে সামনাসামনি কথা বলার মতো, তাদেরকে চ্যালেঞ্জ জানার মতো বিএনপির কেউ নেই, নো ওয়ান। এমনকি স্বয়ং প্রধানমন্ত্রীও তাদের উপর প্রভাব বিস্তার করতে পারবেন না। তো এইভাবে জামাত বিএনপির যে রাজনীতি, সেই রাজনীতি প্রকাশ্য রাজপথে দিবালোকে বা দিনের আলোকে মানে কঠোর থেকে কঠোর করে তুলছেন। অন্যদিকে জামাতের যে প্রক্সি সংগঠনগুলো রয়েছে, সেই প্রক্সি সংগঠনগুলোর মধ্যে বলা হয়ে থাকে ১ নম্বরে হলো এনসিপি, যেটি কিংস পার্টির রূপে পরিচিত। সেই এনসিপির নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দিয়ে এখন যে ডিপ স্টেট থিওরির কথা বলা হচ্ছে, ইট মিনস বিএনপিকে ভয় দেখানো হচ্ছে যে এখনও ডিপ স্টেট আছে, ডিপ স্টেট চলমান। তারা রণে ভঙ্গও দেয়নি, ক্ষান্ত দেয়নি, কৌশলগত কারণে একটু পিছিয়ে এসেছে। এবং আপনি দেখবেন যে আমাদের সমাজে অনেকে ঘুষি মারে। তো যদি আপনাকে খুব জোরে ঘুষি মারতে হয়, তাহলে হাত প্রথমে পিছিয়ে নিতে হবে, তারপরে সেই হাতের উপরে শক্তি ভর করে প্রবল বেগে আবার ঘুষি মারতে হবে। তো ডিপ স্টেট পলিসির যে লীলা খেলা, সেই লীলা খেলাটা কৌশলগত কারণে তারা পিছিয়ে গেছে। আবার মানে বিপুল বিক্রমে আঘাত হানার জন্য তারা নতুন করে ফোন দিয়ে আসছে। আপনি তাদের যে প্রোপাগান্ডা মেশিন ইল্লু পিঙ্কু, তাদের পলিটিক্যাল মেশিন, তাদের যে বুদ্ধিজীবী মহল, তাদের যে সকল মিডিয়া হাউস রয়েছে, ডিপ স্টেটের মিডিয়া হাউস রয়েছে, ১/১১ যে মিডিয়া হাউসগুলো রয়েছে, সেগুলোর ভাবসাব দেখেন। দে আর ডমিনেটিং এভরিথিং বেটার দ্যান বিফোর। এমনকি গত ১৭ মাসে তারা যেভাবে নিউজ করতো, যেভাবে ভিউজ করতো, এবং প্রশাসনের বিভিন্ন জায়গাতে তাদের যে লোকজন ছিল, সেই লোকজনকে দিয়ে তারা অতীতের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। ফলে ডিপ স্টেট বিপুল বিক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে। আর সরকারের ভিতরে বাইরে গুপ্ত জামাত, সুপ্ত জামাত, তারা এমনভাবে ঢুকেছে যে এই সরকারের যত গোপন কথা প্রধানমন্ত্রীর কানে যাওয়ার আগেই আমিরে জামাতের কানে বা জামাত সভাপতির কানে চলে আসে। তারপর সরকারকে দিয়ে ইতিমধ্যে মাত্র ৩৫-৩৬ দিনের মধ্যে অনেকগুলো সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে, যেগুলো সরকারের জন্য বুমেরাং হবে। অনেকগুলো ক্রাইসিস তৈরি করা হয়েছে, যেগুলো মোকাবেলা করতে গিয়ে সরকারকে হিমশিম খেতে হচ্ছে। সরকারি মন্ত্রিসভা থেকে শুরু করে বিভিন্ন কমিটি গঠন, এবং অর্থনৈতিক সেক্টরে সরকারি এমন কতগুলো সিদ্ধান্ত ইতিমধ্যে যেগুলো বাস্তবায়ন হয়েছে, যেগুলো আলটিমেটলি সরকার টানতে পারবে না, এবং এই কাজগুলো করে দেওয়া হয়েছে। তো এই যে প্রকাশ্যে জামাত এবং বিএনপির মধ্যে যে বিরোধ, এই বিরোধের নেপথ্যে আবার কোনো তলে তলে সম্পর্ক আছে কিনা, এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা করছেন। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে জামাতের সঙ্গে বিএনপির আসলে তলে তলে সম্পর্ক আছে, যে বিরোধগুলো হচ্ছে এগুলো লোক দেখানো।
মূলত তারা মানে যে সংসদ চালাবে বা চালাচ্ছে বা সরকার চালাচ্ছে, এদের মধ্যে একটা সমঝোতা আছে। এমনকি যদি তাদের প্রয়োজন পড়ে, তাহলে তারা ক্রাইসিস মানে যে কোনো ক্রাইসিস মোকাবেলা করার জন্য প্রয়োজনে জাতীয় সরকার তারা গঠন করতে পারে, অনেকটা বাকশালের মতো করে। সবাইকে সেখানে ইনক্লুড করে একটা বৃহত্তর জাতীয় সরকার, কিন্তু যে কোনো মূল্যে বিএনপি চাইবে আগামী 5টি বছর ক্ষমতায় তারা সাস্টেন করুক। ফলে তলে তলে তাদের মধ্যে একটি সম্পর্ক রয়ে গেছে। আপনাদের মনে আছে যে জনাব তারেক রহমান সাহেব যখন নির্বাচিত হলেন, তখনও শপথ নেননি বা নিয়েছেন আমি মনে নেই। তিনি নাহিদ ইসলাম সাহেবের বাসায় গেছেন, তিনি জামাত সভাপতি ডাক্তার শফিকুর রহমানের বাসায় গেছেন। এটা ব্যতিক্রমী। মানে এতটা উদারতা দেখানোর দল বিএনপি নয়, বা এতটা উদার হওয়ার মতো কোনো নজির জনাব তারেক রহমান সাহেবের ইতিহাসে নেই, অতীতে নেই। তো তিনি রাতারাতি এটা কেন করলেন? তার মনে হয়েছে করা উচিত এই সময়টাতে এসে তার ক্যারেক্টারিস্টিক চরিত্রের ধ্যান ধারণার অভ্যাসের বাইরে গিয়ে। এই কারণ হলো তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে, সেনাপ্রধানের ছেলে ইত্যাদি নানা রকম উপাধির কারণে সবার ঊর্ধ্বে তার মধ্যে একটা আত্মমর্যাদা বোধ আছে। আপনি ইচ্ছা করলেই তাকে যেখানে সেখানে নিতে পারেন না। যখন তিনি সেখানে গেছেন, আমরা বলছি যে বাঘ কখন গাছে ওঠে, তো এরকম। তো তিনি যে নাহিদ ইসলামের বাসায় গেছেন বা ডক্টর শফিকুর রহমানের বাসায় গেছেন, এটা উদারতা নয়, এটা হি ওয়াজ অ্যাডভাইস। তাকে কেউ হয়তো পরামর্শ দিয়েছে, অথবা সার্বিক পরিস্থিতি তার মনে হয়েছে যে এই ধরনের একটি কাজ করা উচিত, যাতে করে জনগণ তার সম্পর্কে খুব ভালো ধারণা পোষণ করে। কিন্তু হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে তিনি সেই কাজগুলো করেননি। এটি তারা সম্পর্কে যারা জানেন তারা খুব ভালোভাবে জানেন, এবং তার সাথে যাদের দীর্ঘদিনের সম্পর্ক তারা খুব ভালো করে জানেন যে তিনি পান থেকে চুন খসলে কীভাবে রিয়্যাক্ট করেন। 2 নম্বর হলো যে তার যখন প্রয়োজন হয় যে কোনো মানুষের কাছে তিনি ছুটে যান, তার সঙ্গে টেলিফোনে কথা বলেন, মেসেজ দেন। আর যখন তার প্রয়োজন শেষ হয়ে যায়, তাকে কে পাবে, মানে মুহূর্তের মধ্যে তার কাছাকাছি গিয়ে আবেদন নিবেদন জানাবে, এরকম সুযোগ বাংলাদেশে কারোর হয়নি। আপনাদের মনে আছে যে সেই বিগত নির্বাচনের আগে জেনারেল ইব্রাহিম সাহেবের সঙ্গে তার একটা সাক্ষাৎকার হয়েছিল, কথাবার্তা হয়েছিল ওভার টেলিফোনে, এবং সেখানে সেটা লিক হয়ে যাওয়ার পরে আমরা দেখলাম যে ইব্রাহিম সাহেব বহুবার চেষ্টা করেও তারেক রহমান সাহেবের সঙ্গে তিনি যোগাযোগ করতে পারেননি। এই কথা তিনি বলছিলেন যে আমার প্রয়োজনীয়তা আপনার সঙ্গে কখনো যোগাযোগ করতে পারিনি, আমার বাড়িঘর নিলাম হয়ে যাচ্ছে, আপনার দল করার কারণে আমার সব শেষ হয়ে যাচ্ছে, আমি বাঁচতে পারছি না, আমার ঘর বাড়ি মামলা মোকদ্দমা দিয়ে আমি তছনছ হয়ে গেছি, কিন্তু এই কথাগুলো আপনাকে বলবো, আপনার জোটের শরিক আপনাকে পাচ্ছি না। এই অবস্থা। আপনি পার্থের কথা চিন্তা করেন, আন্দালিল প্রহণ পার্থ, এখন কেউ তাকে খোঁজ নিচ্ছে না, নো ওয়ান। প্রয়োজন শেষ, পার্থ গন আউট। মুস্তাফিজুর রহমান ইরান, একটা সময় তারেক রহমান সাহেবের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, নেই, নো হায়ার, কোথাও নেই, এরকম অনেকেই। তো এনিওয়ে, এবং এটার কোনো রিজন নাই। তো সেক্ষেত্রে তারেক রহমান সাহেবের যে অবস্থা, তিনি যদি সবসময় এরকম হতেন যে না একেবারে সেই বাই নেচার তিনি এরকম, তাহলে আলাদা। কিন্তু তার নেচার যারা জানেন তারা তো জানেন যে না, তিনি সহজে ভেঙে পড়ার মানুষ নয়, যেখানে সেখানে যাওয়ার মতো মানুষ নয়। তো এই যে তিনি যে জামাতের সভাপতির বাসায় গেছেন বা এনসিপির সভাপতির বাসায় গেছেন, এটা ম্যাজিক, চমক। মানে এটা উনি হয়তো বাধ্য হয়েছেন, ইচ্ছে করে করেছেন, তারপরে মানুষকে দেখানোর জন্য করেছেন, হোয়াট এভার মেবি, হি ডিড ইট। তো এই কাজগুলো করার ফলে যেটা হচ্ছে যে যা কিছু আমরা দেখছি তা সত্য নয়, এর পেছনে পর্দার আড়ালে নানা রকম খেলাধুলা আছে। আবার অন্যদিকে দেখুন যে অনেক বড় বড় নেতা ঢাকা থেকে গেছেন দিল্লিতে, মানে ইংল্যান্ডে গেছেন, কিন্তু তারেক রহমান সাহেবের বাসায় গেছেন, তার বাসায় দাওয়াত খেয়েছেন। আমরা পলিটিক্যাল যারা লোকজন আছি, আমরা কেউ হয়ে গিয়ে যে কোনো লোক আমার বাসায় আসুক, আমি তাকে আমার বাসায় নিয়ে যাই, ড্রয়িং রুমে বসাই, বেডরুমে নিয়ে যাই, দুটো ডাল ভাত একসাথে খাই, এটা আমাদের একটা কালচার। বিএনপি যারা নেতৃবৃন্দ গেছেন তারা কে বলতে পারেন বলেন তো একজন যে আমরা লন্ডনে গেছি, দুপুরে তারেক রহমান সাহেবের বাসায় জুবাইদুর রহমান ছিলেন, জাইমা রহমান ছিলেন, আমরা এক টেবিলে বসে দুটো ডাল ভাত খেয়েছি? কেউ বলতে পারবেন? যদি বলতে পারেন আমি সরি বলবো। তাহলে ইট মিনস যে এই জিনিসগুলো হয়নি। তার আপন যারা দলের নেতৃবৃন্দ, যেসব ছবি দেখেছি
তারেক রহমান সাহেবের সঙ্গে তাদের কোনো হোটেল দেখা হয়েছে, পাবে দেখা হয়েছে, মসজিদে দেখা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঘরে তাদের যে ডাইনিং টেবিলে, বেডরুমে, তারপর সাথে ড্রয়িং রুমে দেখা হয়েছে, এরকম কোনো ছবি কিন্তু আমরা দেখিনি। তো সেই ক্ষেত্রে বেগম জিয়া যখন ইংল্যান্ডে গেলেন, তখন আমিরে জামাত বা জামাতের সভাপতি তিনি সরাসরি বাসায় ঢুকে গেলেন এবং এসে বললেন যে, "আমি তাকে দেখে আসছি।" বোঝার চেষ্টা করুন রিলেশনশিপটা কোন পর্যায়ে? যেখানে আমির খসরু মাহমুদ চৌধুরী, যেখানে অন্যান্য যারা আছেন, ইভেন সালাউদ্দিন সাহেব, তারা এই সুযোগ পাননি। সেখানে জামাতের আমির সোজা কিচেনে চলে গেলেন। সম্পর্কটা আছে না? তলে, তলে একটা সম্পর্ক থাকতে পারে। এটা দেখে তাই বোঝায়। আবার পরবর্তীতে দেখা গেল যে জামাতের আমির একবার বললেন যে তারেক রহমান সাহেবের সাথে দেখা করে যে, "আমরা নিজেরাও যদি বিজয়ী হই, জামাত যদি বিজয়ী হয়, আমরা জাতীয় সরকার করব। আর বিএনপি যদি বিজয়ী হয়, তারা যাতে জাতীয় সরকার করে, এই ব্যাপারে আমরা আলাপ আলোচনা করতে গিয়েছিলাম।" ফলে কি হলো? বিএনপি এবং জামাতের এই যে সম্পর্কটা, এটা আমরা বিশ্বাসও করতে পারছি না, অবিশ্বাসও করতে পারছি না। তারা কি গুপ্ত এবং সুপ্ত রূপে একটা সম্পর্ক রক্ষা করে চলছে, এটাও আমরা যেমন জানি না। আবার এই যে এখন তারা যে বিরোধিতা করছে প্রকাশ্যে, এই বিরোধিতার কোনো গণতান্ত্রিক মূল্য রয়েছে, তাও আমরা জানি না। তবে আমরা জানি রাজনীতি মুনাফিকে সহ্য করে না। এখানে যা কিছু করতে হয় খুব স্ট্রেইট অ্যান্ড ফরওয়ার্ড হয়। বিরোধিতা করবেন তো করার মতো করবেন, ভালোবাসা, প্রেম করবেন তো এমন হামিম একজন আরেকজনের সঙ্গে এভাবে জড়িয়ে ধরবেন, কথাবার্তা বলবেন যেন আপনাদের মৃত্যু ছাড়া আপনাদের বন্ধন কেউ ছিন্ন করতে না পারে। সেই কাজটি কি জামাত আর বিএনপির মধ্যে হচ্ছে? আমি জানি না, আল্লাহ ভালো জানেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।